বিগত ১৪ বছর ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর তারা পশ্চিমবঙ্গের যে সাংস্কৃতিক মান এটাকে ধীরে ধীরে একেবারে মাফিয়া যে কৃষ্টি তাতে পরিণত করেছে। তৃণমূল কংগ্রেস বুঝে গিয়েছে তাদের ঠেকাতে পারে একমাত্র এই আইনের লড়াই। অতএব সেই আইনের লড়াই যারা করছে তাদের বিরুদ্ধে তোপ দাগো। রান্নাঘর থেকে আরম্ভ করে গ্রামের কৃষক পর্যন্ত বুঝে গেছি তৃণমূল মানেই দুর্নীতি। আমাদের যাতায়াতের যে অধিকার, ফ্রিডম অফ মুভমেন্ট, এটা ঠেকাবার ক্ষমতা পুলিশেরও নেই, গুন্ডাদেরও নেই। ভাবুন, পুরনো জুতো ভাড়া করে নিয়ে গেছে বা কিনে নিয়ে গেছে, জলের বোতল, বিচারপতি বিশ্বজিৎ বাসুর ছবি, আমার ছবি ইত্যাদি নিয়ে সেগুলোকে তারা অত্যন্ত কুৎসিত মনস্কতার পরিচয় দিয়েছেন। অর্থাৎ এটা পরিকল্পিত ছিল এবং সেজন্যই যখন ওরা ব্যর্থ হয়ে চলে গেলেন, ওরা সরাসরি চলে গেলেন কুণাল ঘোষের কাছে এবং সঙ্গে সঙ্গে কুণালবাবু শুরু করলেন কুৎসা। এই ২৭ লক্ষ টাকার একটা কুৎসা চালু করেছেন, যেটা পূর্বেও তিনি করেছিলেন। তখন আমি বলেছিলাম যে ধর্মতলার মুখে চাবুক খাবে এবং উনি থাপ্পড় খাবেন, উনি রাজি হননি। আমি এখনো বলছি, এটা ছাড়াও আমি বলি, আমি ২৭ লক্ষ কেন, আমি আমার যা পেশাগত সাম্মানিক, আমি ১ কোটি টাকাও সেখান থেকে উপার্জন করতে পারতাম। এতে লজ্জার কিছু নেই। আমি এদের কাছ থেকে কোনো ফি নিই না। আমার জুনিয়ররাও শুধুমাত্র খরচাটা নেন। মামলা করতে খরচা লাগে না? একটা পিটিশন ফাইল করতে গেলে হাইকোর্টের স্ট্যাম্প আছে, ছাপার খরচা আছে, ক্লার্কের খরচা আছে। এগুলো কি কুণালবাবুদের চুরির তহবিল থেকে আসবে নাকি? এগুলো সব মামলা যারা করবেন তাদেরই দিতে হবে। কুৎসার মধ্য দিয়ে ওরা নিজেদের বাঁচাবার চেষ্টা করছেন, কিন্তু আমি আবারও বলি, পালাবার পথ নাই। বিষয়টা হচ্ছে সরাসরি দুর্নীতিগ্রস্ত আর দুর্নীতির ফলে শিকার, এই দুটো পার্থক্য আমাদের বুঝতে হবে। তাদের বিক্ষোভটা খুব স্বাভাবিক এবং এই সমস্ত বিক্ষোভ এই মন্ত্রিসভার যিনি মুখ্য তার বিরুদ্ধে সংগঠিত হওয়া উচিত ভবিষ্যতের জন্য। তাদের নাম পাঠিয়েছেন, তারা গোপন করে পাঠালেন কেন? প্রকাশ্যের লিস্টে টাঙিয়ে তো অসুবিধে কি ছিল? এর পেছনেও আরেকটা খেলা আছে, দুর্নীতির খেলা। কুণাল হঠাৎ একবারে সিপিআইএম এর জন্য খুব চিন্তিত হয়ে পড়েছে। ব্যাপারটা কি? কুণালের মস্তিষ্ক বিকৃত হয়ে পড়েনি তোর পিসির মতো? তাহলে কুণাল সিপিএম এর জন্য চিন্তিত হয়ে পড়লো? এর আরই বিস্ময়কর ব্যাপার। আপনারা কুণালকে আমি টাকা দেবো, শিগগির ডাক্তারের কাছে নিয়ে যান। আজ প্রধান বিচারপতি পর্যবেক্ষণ যে যদি তাদের রায় পছন্দ না হয় তাহলে আবেদন করা উচিত, এভাবে বিক্ষোভ দেখানো যায় না, এটা প্রাথমিকভাবে ভুল, তাদের চিহ্নিত করতে হবে। আমরা বিষয়টি গ্রহণ করছি। এই মামলার মাস্টার মাইন্ডকে যারা রীতিমতো বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি পায়ের তলায় মানে একদম দলন করা হলো, বা তাদের জন্য কি অপেক্ষা করছে স্যার? এবার কি বলবেন এই সমগ্র ঘটনাটা নিয়ে? দেখুন, বিগত ১৪ বছর ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর তারা পশ্চিমবঙ্গের যে সাংস্কৃতিক মান এটাকে ধীরে ধীরে একেবারে মাফিয়া যে কৃষ্টি তাতে পরিণত করেছে। সেই জন্যেই তারা এটা পরিকল্পনা করেছে। তারা গোটা রাজ্য জুড়ে গুন্ডামি করে বিরোধী শক্তি, মূলত বামপন্থী শক্তিদের দুর্বল করেছে, ভয় দেখিয়েছে, তারা মাথা তুলে দাঁড়াতে পারেনি, হচ্ছে পরিস্থিতি। একমাত্র আদালত যেখানে তারা বারবার ধাক্কা খেয়েছে, সারদা থেকে শুরু করে নারদা, তাদের পার্লামেন্টারি সেক্রেটারি, কোঅপারেটিভ আইন, সর্বত্র ধাক্কা খেয়েছে আদালতে। এবং ঘটনাচক্রে আদালতে ধাক্কা খেয়েছে অধিকাংশ মামলাই, সবটাই পরিচালিত হয়েছে বামপন্থী আইনজীবীদের দ্বারা। তৃণমূল কংগ্রেস বুঝে গিয়েছে তাদের ঠেকাতে পারে একমাত্র এই আইনের লড়াই। অতএব সেই আইনের লড়াই যারা করছে তাদের বিরুদ্ধে তোপ দাগো। যার ফলে লক্ষ্য করবেন যে ২১শে জুলাই মঞ্চ থেকেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ব্যক্তিগতভাবে আমাকে নাম করেই, আমাকে উদ্দেশ্য করেই অনেক প্ররোচনামূলক বক্তব্য রেখেছেন, কুৎসামূলক বক্তব্য রেখেছেন। যখনই এই সমস্ত কুৎসার জবাবের আমরা প্রমাণ চাই তখন তারা পিছিয়ে যান। এখন ওই সমস্ত দুর্নীতিমূলক মামলা তারা মোটামুটিভাবে ম্যানেজ করে নিয়েছেন রাজনৈতিকভাবে, কিন্তু এই স্কুল স্ক্যাম এটা এমন একটা বিষয় যে সাধারণ দরিদ্র মধ্যবিত্ত মানুষের জীবনে এটা একটা ভয়ানক ধরনের আঘাত এসছে। এর একটা বিরাট এই সামাজিক আঘাতের ফলে এতগুলো ছেলে মেয়ে যারা পশ্চিমবঙ্গে চাকুরি প্রার্থী হিসেবে বামফ্রন্ট আমলে যে একটা প্রত্যাশা জাগিয়েছিল শিক্ষকদের সম্মানজনক চাকুরি, শিক্ষকতা একটা সম্মানজনক পেশা, এই বোধটা বামফ্রন্ট আমলে ফিরে এসেছিল। সেই জন্যই শিক্ষিত ছেলেমেয়েরা কবে স্কুলের জন্য শিক্ষক নিয়োগ হবে তার জন্য তাকিয়ে থাকে। এটাকে ওরা সুযোগ মনে করলো এবং সুযোগ মনে করে ওরা, যেহেতু আমাদের দেশে অনেক বেশি চাকুরি প্রার্থী কিন্তু চাকুরি দেওয়ার
পদের সংখ্যা কম, প্রতিযোগিতা তীব্র হয়। ওরা মনে করলেন এই প্রতিযোগিতার বাজারে আমরা টাকা দিয়ে যদি নিয়োগ করিয়ে দিতে পারি, প্রচুর টাকা ওরা কালেকশন করেছে। এখন সেটা মামলা করার ফলে ধরা পড়ে গেছে, তাহলে তো ধরা পড়তো না। এই মামলা করে এটা ধরা পড়াতেই ওদের একেবারে চূড়ান্ত দুর্নীতিমূলক চেহারাটা প্রকাশ্যে এসে পড়েছে। রান্নাঘর থেকে আরম্ভ করে গ্রামের কৃষক পর্যন্ত বুঝে গেছি যে তৃণমূল মানেই দুর্নীতি। তাই ওরা আমাদের উপর আক্রমণ করছে। একটা কথা বলবো এখানে, যেখানে 144 ধারা জারি ছিল, আপনাদের চেম্বারে যে একটা অগ্নিসংযোগ হয়েছিল সেই জন্য রীতিমতো তার পর্যবেক্ষণ করছে দমকল থেকে, দমকল দপ্তরের পুলিশ এসে, সেখানে 144 ধারা জারি ছিল, সেখানে কিভাবে এনারা জড়ো হলেন এবং পুলিশও বা কোনো নীরব দর্শক? না, এটা একটা সম্পূর্ণ পরিকল্পিত। ওরা জানেন যে একটা ধাক্কা খেয়েছেন যে সুপ্রিম কোর্ট পর্যন্ত 2016 সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গেছে দুর্নীতির অভিযোগে। এখন কিছু চাকরি আছে ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন, যেটাও একটা ওরা দুর্নীতিমূলক প্রক্রিয়া সুপার নিউমারি পোস্ট তৈরি করেছেন। এটা নিয়ে একটা মামলা যদি শুনানি হয়, চূড়ান্ত সাংবিধানিক প্রশ্ন সামনে এসে যাবে। ওরা চাইছে যে করেই হোক নিয়োগটা হয়ে যাক, দুর্নীতি হচ্ছে হোক, তুমি বিচার করো 10 বছর পরে, কিন্তু নিয়োগটা দিয়ে দাও। কিন্তু সে আমাদের যুক্তি আদালতের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে যে এই দুর্নীতিমূলক প্রক্রিয়া যদি হয়ে থাকে প্রাইমা ফেসে সেখানে নিয়োগ হবে কী করে। অতএব নিয়োগটা স্থগিতাদেশ আছে, শুনানি হবে। এবং ওরা জানেন যে নিয়োগ ওরা পাবেন না, তাই ওরা তৈরি হয়ে এসেছিলেন যে তাহলে এবার ভয় দেখাবো, গুন্ডামি করবো, নিছক গুন্ডামি করেছে আর কিছুই না। এবং গুন্ডামি পর্যায়টা এমন জায়গায় আমি আপনাকে বলি যে ওরা তো আমাকে পাইনি এখান থেকে, আমি তো চলে গেলাম সন্ধ্যেবেলা আমার আরবিট্রেশন করতে। আরবিট্রেশন করছি যখন, তখন চিফ জাস্টিসের দপ্তর থেকে ফোন করে তারা খুব শঙ্কিত হয়েছিলেন হয়তো আমার নিরাপত্তা নিয়ে। তা আমি তাদের বললাম যে আমার নিরাপত্তা নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপনারা ভাবুন যে আমার জুনিয়রদের চেম্বারগুলোকে তারা ঘেরাও করে রেখেছে, যাতায়াত করতে পারছে না, ওখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে। তো পুলিশ থেকে বা সরকার থেকে ওদের আশ্বস্ত করা হয়েছে ঠিক আছে কিছু হবে না, আমরা বুঝে নেব। কিন্তু এরকম বোঝাবুঝি বাক্যালাপ হতে হতে যখন প্রায় 8টা নাগাদ বাজে, আমি যখন জানতে পারলাম যে তখনও তারা বেরোতে পারেননি, আমি ঠিক করলাম যে ওদের ওপর আর নির্ভর না করে আমাদের নিজস্ব শক্তিতেই আমাদের নিজস্ব ব্যবস্থা করতে হবে। কেন আমাদের যাতায়াতের যে অধিকার, ফ্রিডম অফ মুভমেন্ট, এটা ঠেকাবার ক্ষমতা পুলিশেরও নেই, গুন্ডাদেরও নেই। গুন্ডাদের গুন্ডামি শক্তি আছে, সেটা খুব সাময়িক। সেজন্যই আমরা যখন সেখানে উপস্থিত হলাম, আমরা আমার ছেলে মেয়েদের মুক্ত করে দিয়ে এলাম। তবে একথাও আমি স্বীকার করবো, যখন আমি সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম তখন পুলিশ তৎপরতা দেখিয়েছেন। তারা যাতে গুন্ডারা আমাকে শারীরিকভাবে আহত করতে না পারেন, সুরক্ষা বলয় তৈরি করেছেন। তৎসত্ত্বেও তারা জুতো, ভাবুন পুরনো জুতো ভাড়া করে নিয়ে গেছে বা কিনে নিয়ে গেছে, জলের বোতল, বিচারপতি বিশ্বজিৎ বাসুর ছবি, আমার ছবি ইত্যাদি নিয়ে সেগুলোকে তারা অত্যন্ত কুৎসিত মনস্কতার পরিচয় দিয়েছেন। অর্থাৎ এটা পরিকল্পিত ছিল। এবং সেজন্যই যখন ওরা ব্যর্থ হয়ে চলে গেলেন, ওরা সরাসরি চলে গেলেন কুণাল ঘোষের কাছে, এবং কুণাল ঘোষ তিনি এটাকে নিয়ে প্রেস কনফারেন্স করলেন। আমি বুঝলাম যে ওরা গেছেন শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রীর কাছে, তা নয় কুণাল বাবুর কাছে গেছেন। কেন কুণাল বাবু করে রিপোর্ট করতে গিয়েছেন যে আপনার যে গেম প্ল্যান, সেই গেম প্ল্যানটাতে বিকাশ ভট্টাচার্য ভেস্তে দিল, তাহলে এখন কি করবে। এবং সঙ্গে সঙ্গে কুণাল বাবু শুরু করলেন কুৎসা। এই 27 লক্ষ টাকার একটা কুৎসা চালু করেছেন, যেটা পূর্বেও তিনি করেছিলেন। তখন আমি বলেছিলাম যে ধর্মতলার মুখে চাবুক খাবে এবং উনি থাপ্পড় খাবেন, উনি রাজি হননি। আমি এখনও বলছি, এটা ছাড়াও আমি বলি, আমি 27 লক্ষ কেন, আমি আমার যা পেশাগত সাম্মানিক, আমি 1 কোটি টাকাও সেখান থেকে উপার্জন করতে পারতাম। এতে লজ্জার কিছু নেই, এতে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আমি এদের কাছ থেকে কোনো ফি নিই না। আমার জুনিয়ররাও শুধুমাত্র খরচাটা নেন, মামলা করতে খরচা লাগে না, একটা পিটিশন ফাইল করতে গেলে হাইকোর্টের স্ট্যাম্প আছে, ছাপার খরচা আছে, ক্লার্কের খরচা আছে। এগুলো কি কুণালবাবুদের চুরির তহবিল থেকে আসবে নাকি? এগুলো সব মামলা যারা করবেন তাদেরই দিতে হবে। সুতরাং এইসব গল্প তৈরি করে কুৎসার মধ্য দিয়ে ওরা নিজেদের বাঁচাবার চেষ্টা করছেন। কিন্তু আমি আবারও বলি, পালাবার পথ নাই। একদমই স্যার। আমি একটা প্রশ্ন করবো, এ যাবৎকালে পুলিশের ভূমিকা নিয়ে যা প্রশ্ন উঠেছে, সেটা 14ই আগস্টের রাত দখলের দিনও পুলিশের যা ভূমিকা ছিল সে নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন একদম আপনি আপনার সামনে যে ভূমিকা পুলিশের এলো, কি বলবেন? না, পুলিশ কর্মচারী তাদের তো আমি দোষ দিই না। তাদের উপর যদি তাদের উপরকর্তার নির্দেশ থাকে যে কোনো রকম হস্তক্ষেপ করবে না, তারা কি করবে? তাই তো চাকুরি। যদি ওপরের কর্তার নির্দেশ অমান্য করে কোনো পুলিশ কর্মী ওখানে উদ্যোগ নেন, তবে তার চাকরি চলে যাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যে ওখানে বিক্ষোভ হবে, ব্যবস্থা তোমরা নেবে না কেউ,
বিক্ষোভ টিক্ষোভ হবে রাত 11টা-12টার সময় মুখ্যমন্ত্রী বা তার লোক এসে বিক্ষোভ তুলে নিয়ে বলবে দেখো আমরা কত মানব দরদি, আমরা কত মানবিক। ওরা তো দুর্নীতিকে রক্ষার জন্য মানবিক গুণগান গায়, ওখানে গুন্ডামিকে রক্ষার জন্য মানবিকের গুণগান গাইতো। এটাই পরিকল্পনা ছিল। স্যার প্রাথমিকের যে 32,000 নিয়োগ বাতিল মামলার শুনানি সেটা পিছিয়ে গেল কেন? সেটা আজকে তো শুনানির জন্য ছিল না, মামলার শুনানির দিনক্ষণ স্থির করার জন্য ছিল, কবে মামলা হবে। অনেক আইনজীবী আছেন, তারা কি কখন সওয়াল করবেন। একটা মামলার শুনানি করতে অনেক মেহনত করতে আর সময় লাগে, ওটা ঠিক যতটা সহজ মনে হয় তত সহজ নয়। স্যার আদালতের পর্যবেক্ষণ যে এই যে 32,000 নিয়োগ বাতিল মানে আইনজীবীদের দীর্ঘ সারি তাদের বক্তব্য রেখে যাবে, কিন্তু এত সময় দেবে না আদালত, তাহলে কি আসল খেলা কোথাও গিয়ে ধরে ফেলবো আলাদা? না, আদালত নিশ্চয়ই, আদালতের দায়িত্ব হতে হচ্ছে আদালতের যে পদ্ধতি, শুনানির পদ্ধতি ঠিক করবেন। সেটা সুপ্রিম কোর্টে হয়েছে, ওরা 55 জন আইনজীবী দিয়েছে বলে 55 জনকে তার দীর্ঘ সময় দেওয়া যায় না, সুপ্রিম কোর্ট সময় ঠিক করে দিয়েছেন, এখানে তাই করা উচিত। আইনের কথা বললে তো বেশি সময় লাগে না, বেশি সময় লাগে তো আইনের বাইরে আবোল তাবোল কথা বলার জন্য। একদমই। স্যার হাজরা মোড়ে চাকরিহারাদের রীতিমতো ধস্তাধস্তি। সম্প্রতি আদালতের নির্দেশে যোগ্য শিক্ষকদের তালিকা দেওয়া হয়েছে ডিআই অফিসগুলোতে, সেখানে যাদের নাম আছে তাদের স্কুলে ফিরে যেতে বলা হয়েছে, কিন্তু চাকরিহারাদের একাংশের দাবি তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের নাম সেই লিস্টে নেই, সে কারণে এদিনের এই প্রতিবাদ কর্মসূচি। কি বলবেন? বিষয়টা যোগ্য অযোগ্য নয়, যোগ্য অযোগ্য এই কথাটা বলে সরকার তার দুর্নীতিকে আড়াল করতে চাইছেন। বিষয়টা হচ্ছে সরাসরি দুর্নীতিগ্রস্ত আর দুর্নীতির ফলে শিকার, এই দুটো পার্থক্য আমাদের বুঝতে হবে। আজকে দুর্নীতির ফলে যারা শিকার হয়েছেন তাদের মধ্যে অনেকেই হয়তো মেধাবী, যারা তাদের মেধার ভিত্তিতেই চাকরি পেতে পারতেন, তারা বঞ্চিত হয়েছেন। তাদের বিক্ষোভটা খুব স্বাভাবিক, এবং এই সমস্ত বিক্ষোভ এই মন্ত্রিসভার যিনি মুখ্য তার বিরুদ্ধেই সংগঠিত হওয়া উচিত ভবিষ্যতের জন্য। স্যার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আসছিল, আমি এবারের যে প্রশ্নটা করবো যে চাকরিহারারা রীতিমতো বলছেন যে যারা আসলে 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার যে পারমিশন পেলেন না এবং লিস্টে নাম নেই, তারা বলছেন শিক্ষা দপ্তর তো কিচ্ছু করছে না, তাই আমরা দিদির কাছে যেতে চাই, আমরা তো জিন্দা লাশ হয়ে বেঁচে রয়েছি, মেরে ফেলুক আমাদের, গুলি করে দিন। রাস্তায় এমত অবস্থায় এই বিক্ষোভের মাঝে অনেককে, তাদের একাংশকে পুলিশ একে একে একদম তুলে নিয়ে যায়। তবে স্বৈরাচারী শাসক, শাসকের নির্দেশ থাকলে পুলিশকে এই কাজ করতে হবে, পুলিশের যতই সহানুভূতি থাক না কেন। স্যার আপনি একটা কথা একদম প্রথম থেকে বলেছেন, নট ফাউন্ড টু বি টেম্পটেড, নট ফাউন্ড টু বি টেম্পটেড। এই প্রসঙ্গেই বলবো যোগ্যদের তালিকার মধ্যে তাহলে কি কোথাও গিয়ে জল মেশানো হচ্ছে, এর মধ্যে অযোগ্যরাও কি লুকিয়ে রয়েছে? এই যারা নাম পাঠিয়েছেন তারা গোপন করে পাঠালেন কেন? প্রকাশ্যের লিস্টে টাঙিয়ে তো অসুবিধে কি ছিল? এর পেছনেও আরেকটা খেলা আছে, দুর্নীতির খেলা, সেটাও যদি সঠিকভাবে সময় হয় সুযোগ হয় আমরা বুঝিয়ে দেবো। স্যার ববিতা সরকারের ব্যাপারটা ধরা পড়লো তাই তাকে বাদ দিল এসএসসি, এরকম তাহলে কি অনেকেই এসএসসি বাদ দিল কি? এটা আমরা বললাম বলে বাদ দিল, তাহলে এসএসসি বাদ যেত না, সেক্ষেত্রে ববিতা সরকার পেয়ে যেত। সুতরাং এসএসসি এইরকম কত দুর্নীতিমূলক কর্মকাণ্ডের মধ্যে যুক্ত, কত দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত, তাদের নাম পাঠিয়ে দিয়েছেন ডিসেম্বর পর্যন্ত বেতন পাওয়ার আকাঙ্ক্ষায়, সেটাকেও স্ক্রুটিনি করা দরকার। সর্বশেষ কয়েকটা প্রশ্ন, কোর্ট যদি পরবর্তীতে জানতে পারে যে এই যে তালিকা পাঠানো হলো ডিআই অফিস তাতেও জল মেশানো রয়েছে, তাহলে কি হতে পারে? কোর্ট কড়া পদক্ষেপ নেবে, কোর্ট কড়া পদক্ষেপ নেওয়া উচিত। স্যার আমি আপনার আগের দিন সাক্ষাৎকার করলাম, সেখানে আমি বলেছিলাম আপনাকে যে স্যার এই যে গ্রুপ সি গ্রুপ বি চাকরিহারা যারা শিক্ষাকর্মী তাদেরকে একদম মুখ্যমন্ত্রী ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে বলছেন প্রতি মাসে 25,000 20,000 টাকা ভাতা দেবেন, এভাবে কি সত্যি চাকরিহারাদের ভাতা দিতে পারে? তা নয়, এটা ভুল করছেন, আপনারা বুঝতে পারছেন না। এটা তো সাধারণভাবে জনগণের যারা কর দেন তাদের বিক্ষোভ দেখানো উচিত। যাদের থেকে টাকা নিয়েছেন মুখ্যমন্ত্রী, টাকা দিয়ে চাকরি দিয়েছেন, গ্রুপ সি গ্রুপ ডি, তারা তো অধিকাংশই তারা তো টাকা ফেরত চাইছেন, তারা টাকা ফেরত চাইছেন শান্তিপূর্ণভাবে। টাকা ফেরত দিতে পারলে অশান্তি হবে, তারা বলেই দিয়েছেন। তাই তাদের মুখ বন্ধ করার জন্য কিছু ভাতার কথা বলা হয়েছে। এটা আরেকটা খুব বড় ধরনের প্রবঞ্চনা। স্যার টেন্টেডদের এখনো অবধি কেন টার্মিনেশন লেটার দেওয়া হলো না? সেটা নিয়ে তো কন্টেম্প চলছে, আমরা সেটা আদালত বিচার করবে। স্যার আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে, সুপ্রিম কোর্টের সুপার নিউমেরারি পদে নির্দেশের পরও উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলার কোনো অগ্রগতি হয়নি কলকাতা হাইকোর্টে। চাকরি প্রার্থীদের বক্তব্য যে বিচারপতির সঙ্গে বিকাশ ভট্টাচার্যের আতাত রয়েছে, তার জেরেই এই মামলার অগ্রগতি হচ্ছে না। এটা আমি আমার প্রফেশনে আসার পর থেকে শুনে আসছি, আজকে না। বহু যত বিচারপতিরা কলকাতা হাইকোর্টে এসেছেন সবার সঙ্গেই নাকি আমার ভয়ানক আতাত, সেই জন্যই বিচারপতিরা আমাকে অর্ডার দেন আমি যে মামলায় দাঁড়াই, কিন্তু যে মামলা আমি হারি সেটা আতাত থাকা সত্ত্বেও হয় না। এগুলো হচ্ছে
অসভ্য বর্বর অশিক্ষিতদের কথা, এর বাইরে কিছু বলতে তো পারবো না। একটা প্রশ্ন হচ্ছে বামেদের কোনটা মুখ আর কোনটা মুখোশ? বামেদের সবটাই মুখোশ নয় তৃণমূলের মতো। স্যার আন্দোলনে একটা সময় যোগ দিয়েছিলেন বিকাশ সহ বাম নেতারা, বিধায়ক থাকা এখনো আমরা আন্দোলন, আমাদের তখন আন্দোলনে যে কথা বলেছি আজও সে কথাই বলছি। আমাদের আন্দোলনের মূল বক্তব্য ছিল স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে মেধাভিত্তিক নিয়োগ করো। আমাদের সেই দাবি তখনও ছিল, এখনো আছে। আমরা দাবি থেকে সরিনি। সুতরাং যে যতই গপ্প খাড়া করুন না কেন, সেই গপ্পের পেছনে ওই গরুর গপ্পের গরু গাছে চড়ে, সেই গপ্পের গরু গাছে চড়ছে, আর কিছু না। কুণাল ঘোষ বলছেন চাকরি খাওয়ার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য সিপিআইএম এর ক্ষতি হচ্ছে, মীনাক্ষীকে গো ব্যাক শুনতে হয়েছে। আপনারা এই ধর্ণা মঞ্চগুলো বাজার হিসেবে বাবা, treat করছেন। কুণাল হঠাৎ একবারে সিপিআইএম এর জন্য খুব চিন্তিত হয়ে পড়েছে, ব্যাপারটা কি? কুণালের মস্তিষ্ক বিকৃত হয়ে পড়েনি তোর পিসির মতো? তাহলে কুণাল সিপিএম এর জন্য চিন্তিত হয়ে পড়লো, এর আর বিস্ময়কর ব্যাপার। আপনারা কুণালকে, আমি টাকা দেবো, শিগগির ডাক্তারের কাছে নিয়ে যান।